হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। বায়োলজির ওপরে আমরা যেটা দেখছিলাম এর আগের দিনের ভিডিওতে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র সম্পর্কে আলোচনা করছিলাম এবং সেখানে ডাইজেস্টিভ সিস্টেম পুরো আমি কমপ্লিট করে এসেছি। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে বায়োলজির ওপর একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। প্লেলিস্টগুলোর লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। এবং যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে এবং এই ভিডিওগুলো শেয়ার করে দিও। আর যদি তোমরা নতুন হও এই চ্যানেলে, যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আজকে যে চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করছি সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট আজকে আমরা কমপ্লিট করে দেবো, সেটা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন। তো এইটা আজকে হয়ে গেলে ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে নতুন একটা জিনিস কিছু শুরু করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা খাবার কেন গ্রহণ করি? আমরা খাবার গ্রহণ করি পুষ্টি পাওয়ার জন্য, অর্থাৎ আমাদের যে শরীরের মধ্যে প্রত্যেকটা কোষ রয়েছে তার কাজ চালানোর জন্য কিছু খাদ্য প্রয়োজন হয়। ঠিক আছে, সেই খাদ্য প্রয়োজনের জন্যই, সেই খাদ্যটা যাতে আমরা কোষকে দিতে পারি সেই জন্যই বিভিন্ন খাদ্য আমরা গ্রহণ করি। আমরা কি কি খাবার গ্রহণ করি সেটা হচ্ছে, আমরা যাই খাবার গ্রহণ করি, সে ভাত ডাল থেকে শুরু করে মাছ মাংস বা যে কোনো ভাজা খাবার যাই গ্রহণ করি, অ্যাকচুয়ালি তার মধ্যে কি থাকে? ফার্স্ট, কার্বোহাইড্রেট। সেকেন্ড, প্রোটিন। থার্ড, ফ্যাট। এই তিনটে হচ্ছে প্রধান। এছাড়া কি কি থাকবে? এছাড়া থাকে হচ্ছে ভিটামিন। আর কি আমরা গ্রহণ করি খাবারের সঙ্গে? পঞ্চম হচ্ছে জল। ষষ্ঠ হচ্ছে খনিজ লবণ, বিভিন্ন খনিজ পদার্থ ও লবণ। এই সমস্ত জিনিস আমরা খাদ্যর মধ্যে গ্রহণ করি। তো এই জিনিসগুলোকে আজকে দেখতে হবে। কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট কাকে বলে, কার থেকে আমরা কার্বোহাইড্রেট পাবো, প্রোটিন কি, ভিটামিনের কাজ কি, সেইগুলো সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো প্রথমে জল এবং খনিজ লবণ এই দুটোকে কমপ্লিট করে দেবো, কারণ খুব ছোট ছোট ব্যাপার এগুলো। মেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর ভিটামিন সম্পর্কে ডিটেলসে জানতে হবে। ফার্স্ট অফ অল জল। জল এমন একটা জিনিস, সেটা আমাদের শরীরের সব থেকে বেশি অংশ নিয়ে রয়েছে। আমাদের কোষের যে উপাদানগুলো রয়েছে তার প্রত্যেকটাতে আমরা দেখে এসেছি জল রয়েছে। তো জল শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ। ইভেন জল সব থেকে বেশি পরিমাণে আমাদের কোষের মধ্যে রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের 70% হচ্ছে জল থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের 60 থেকে 70% হচ্ছে জল থাকে। এর মধ্যে এই যে পার্সেন্টেজটা বললাম তার মধ্যে 55% থাকে কোষের মধ্যে। 55% থাকে কোষের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা কোষের মধ্যে রয়েছে হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আর কিছুই নয়, সেটা একটা জলীয় উপাদানই, বেশিরভাগটাই জল। তো 55% জল কোষের মধ্যেই থাকে, আর বাকি যতটা থাকছে সেটা কোষের বাইরে থাকছে। ঠিক আছে, এই ছাড়া জল থেকে আর ডিটেলস কিছু জানার নেই। জল সম্পর্কে তো সেরকমভাবে কিছু বলার নেই বায়োলজির টার্মে। তো এটাই জল। এবার হচ্ছে খনিজ লবণ বা খনিজ পদার্থ। কি কি খনিজ পদার্থ আমরা আমাদের শরীরে লাগে? খনিজ পদার্থ ইংরেজিতে বলা হয় মিনারেলস। ঠিক আছে, আমাদের শরীরে খনিজ পদার্থ রয়েছে। ঠিক আছে, এবার এই খনিজ পদার্থকে
যা যা শরীরের মধ্যে আমাদের খনিজ পদার্থ লাগে তাকে দুটো ভাগে ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে মুখ্য খনিজ। মুখ্য খনিজ, ইংরেজিতে একে বলা হয় মেজর মিনারেলস। এবং সেকেন্ড হচ্ছে গৌণ খনিজ। গৌণ খনিজ যাকে ইংরেজিতে বলা হয় ট্রেস মিনারেল বা ট্রেস এলিমেন্ট। ওকে, মুখ্য খনিজ এবং গৌণ খনিজ, অর্থাৎ যে সমস্ত খনিজগুলো আমাদের শরীরে বেশি পরিমাণে প্রয়োজন হয় তাকে মুখ্য খনিজ বলা হবে। যে সমস্ত খনিজ পদার্থগুলো আমাদের শরীরে কম প্রয়োজন হয় তাদেরকে গৌণ খনিজ পদার্থ বলা হবে। এবার এর কিছু উদাহরণ দেখতে হবে, অর্থাৎ মুখ্য খনিজ কোনগুলো, গৌণ খনিজ কোনগুলো। মুখ্য খনিজের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, তারপরে রয়েছে সোডিয়াম Na, তারপরে রয়েছে হচ্ছে ক্লোরিন Cl, এছাড়া লাগে অক্সিজেন, অক্সিজেন তো অবশ্যই প্রয়োজন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম Mg, পটাশিয়াম অর্থাৎ কে, এগুলো সবই হচ্ছে শর্টে লেখা কে। তারপর হচ্ছে সালফার এস এবং নাইট্রোজেন, এই কটাকে বলা হচ্ছে মুখ্য খনিজ। ওকে, এবার হচ্ছে গৌণ খনিজ। গৌণ খনিজের মধ্যে যারা রয়েছে সেগুলো হচ্ছে লোহা Fe, কপার Cu, কোবাল্ট Co, ম্যাঙ্গানিজ Mn, জিঙ্ক Zn, ফ্লোরিন F, আর আর এই কটা মনে রাখলেই হবে। মেনলি এখান থেকেই ধরা হয়, খুব কম প্রশ্ন এখান থেকে আসে। মুখ্য খনিজ কাকে কোনগুলো, গৌণ খনিজ কোনগুলো, খুব কম পরিমাণে আসে। তাও যেহেতু আমি চ্যাপ্টার কমপ্লিট করছি তাই পুরো যেহেতু ডেটা দেওয়ার দরকার সেগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো খুবই কম পরিমাণে পরীক্ষায় আসে। গৌণ খনিজকে আরো একটা নাম দেওয়া হয় যেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রো নিউট্রিয়েন্ট। আবার মুখ্য খনিজকেও আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। মুখ্য খনিজেরই আর একটা নাম হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর হচ্ছে গৌণ খনিজের আর একটা নাম হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এবার সোজা চলে যাব কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটে সম্পর্কে আলোচনা, এবং শেষ করব এখানে ভিটামিন দিয়ে। তো ফার্স্ট হচ্ছে প্রোটিন আলোচনা করে নেব। প্রোটিন সব থেকে বেশি বোঝার রয়েছে হচ্ছে প্রোটিনেই, তাই প্রোটিনটাকেই আগে শুরু করব। প্রোটিন, ফার্স্ট আমাদের জানতে হবে প্রোটিনের সংজ্ঞা। সংজ্ঞা কোনোদিন পরীক্ষায় আসে না, কিন্তু সংজ্ঞার মধ্যে থেকে যে জিনিসগুলো রয়েছে সেইগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে প্রোটিনের সংজ্ঞা কি, সেটা আগে আমি এখানে পুরো লিখব, দিয়ে তোমাদের বোঝাবো। ফার্স্ট, প্রোটিন কাকে বলে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন সহযোগে গঠিত অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধনী দ্বারা আবদ্ধ
যে জৈব যৌগ গঠিত হয় তাকে প্রোটিন বলে। ওকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন সহযোগে গঠিত অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধনী দিয়ে আবদ্ধ যে জৈব যৌগ গঠিত হয় তাকে প্রোটিন বলে। তো এই সংজ্ঞা থেকে আমরা মেন যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে প্রোটিন যে জিনিস দিয়ে গঠিত সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই চারটে হচ্ছে প্রোটিনের প্রধান উপাদান। এটা অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধনী দিয়ে আবদ্ধ। এই পুরো ব্যাপারটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি কি জন্য এটা লেখা হয়েছে বা এটা কি অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধনী ব্যাপারটা কি সেটা একটু পরে বলছি। এবং এটা একটা জৈব যৌগ। দু রকমের জিনিস হয়, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। জৈব হচ্ছে যে সমস্ত জিনিসের মধ্যে কার্বন থাকবে তাকে বলা হবে জৈব বা অর্গ্যানিক, যার মধ্যে কার্বন থাকবে না তাকে অজৈব বা ইনঅর্গ্যানিক বলা হবে। একটু আগে যেগুলো আলোচনা করলাম, জল বা বিভিন্ন যে খনিজ পদার্থ, প্রত্যেকটার দিকে খেয়াল করলে দেখবে কোনোটাতে কার্বন ছিল না। জলের সংকেত কি? H2O, এর মধ্যে কোথাও কার্বন নেই। এইগুলো সব হচ্ছে অজৈব উপাদান। খনিজ পদার্থ যেগুলো আমরা লিখলাম সেখানে কোথাও কার্বন ছিল না। কার্বন ছিল না বলে সেগুলো সমস্ত অজৈব উপাদান। কিন্তু এরপরে যেগুলো দেখব, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটেই জৈব যৌগ, কারণ এর মধ্যে কার্বন থাকবে। ফার্স্ট তাহলে এখান থেকে জানতে হবে কার্বন কতটা থাকে, হাইড্রোজেন কতটা থাকে, অক্সিজেন কতটা থাকে এবং নাইট্রোজেন কতটা থাকে। প্রোটিনের মধ্যে কার্বন থাকবে হচ্ছে 50 থেকে 55%। ওকে, হাইড্রোজেন থাকবে 6 থেকে 7.3%, 6 to 7.3%। অক্সিজেন থাকে 19 থেকে 24%। আর নাইট্রোজেন থাকে 13 থেকে 19%। এইগুলো হচ্ছে মেন উপাদান কার্বনের। এছাড়াও প্রোটিনের এছাড়াও এই চারটে ছাড়াও আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সালফার। খুব অল্প পরিমাণে সালফার প্রোটিনের মধ্যে থাকে, সেটা থাকে ওই 0.4% মতো থাকে। এই হচ্ছে প্রোটিনের হচ্ছে গঠন। এরপর হচ্ছে উৎস। প্রোটিন কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়? উৎস যে কোনো, আচ্ছা তার আগে উৎসকে দুভাগে ভাগ করে দেবো। একটা হচ্ছে উদ্ভিদ উৎস, অর্থাৎ যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই, উদ্ভিদ জাতীয় খাবার থেকে পাই। আর কিছু হচ্ছে প্রাণীজ উৎস, অর্থাৎ প্রাণীদের জিনিস আমরা খাই, দুধ, দই, ছানা, এগুলো সব বা মাংস, এগুলো সমস্ত হচ্ছে প্রাণীজ উৎস। তো উৎস বললে প্রোটিনের মেন উৎসগুলো পাওয়া যায় হচ্ছে প্রাণীদের থেকে। প্রাণীজ প্রোটিন মেনলি পাওয়া যায়, যেমন মাছ, মাংস, ডিম, ছানা, দুধ, এই সমস্ত কিছুর মধ্যে প্রোটিন থাকে। আর যদি উদ্ভিদ উৎস বলি, অর্থাৎ উদ্ভিদের মাধ্যমে যেগুলো আমরা খাবার গ্রহণ করি, তার মধ্যে সয়াবিন, ডাল, ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই দুটোই মেনলি উপাদান হচ্ছে উদ্ভিজ্জ। তো আমাদের শরীরে প্রোটিন একটা অপরিহার্য জিনিস। তার আগে বলে দিই যে প্রোটিন আমাদের শরীরে যত জিনিসগুলো যা জিনিস রয়েছে, কোষের যা ওজন তার 50%ই হচ্ছে প্রোটিন। ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটেই মেন উপাদান আমাদের শরীরের। হ্যাঁ, আরো কিছু কিছু থাকে, জল থাকে, তারপরে হচ্ছে ভিটামিন খুব অল্প পরিমাণে লাগে,
কিন্তু প্রোটিন দিয়েই আমাদের শরীর অ্যাকচুয়ালি তৈরি হয়, 50% হচ্ছে প্রোটিন থাকে। তাহলে আমাদের শরীরে প্রোটিন একটা অপরিহার্য জিনিস। প্রোটিন যদি গ্রহণ না করি তাহলে আমাদের সঠিক বৃদ্ধি হবে না। এই কারণে ভারতের খাদ্যে প্রোটিনের পরিমাণ কম থাকে বলে, বিশেষত মহিলাদের মধ্যে প্রোটিনের পরিমাণ কম থাকে বলে বিভিন্ন রোগ হয়। তো অনেকে আছে ভারতে যারা নিরামিষ খাবার গ্রহণ করে, তো তাদেরকে সেই জন্য ডাল প্রচুর পরিমাণে খেতে বলা হয়, কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তো এইগুলো হচ্ছে উৎস। ঠিক আছে, একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের তার টোটাল ওয়েটের, অর্থাৎ তার যত ওয়েট, যদি তার 1 কেজি ওয়েট হয়, তার 1 কেজি ওয়েটের জন্য, 1 কেজি ওজনের জন্য 1 গ্রাম প্রোটিন প্রয়োজন। 1 কেজি ওয়েটের জন্য 1 গ্রাম প্রোটিন প্রয়োজন। অর্থাৎ যদি একজন ব্যক্তির ওজন 60 কেজি হয়, তার মিনিমাম 60 গ্রাম করে প্রতিদিন প্রোটিন খাওয়া প্রয়োজন। প্রত্যেক দিন এটা দরকার। একজনের ওয়েট যদি 60 কেজি হয় তাহলে 60 গ্রাম, তাহলে এবার নিজেদের ওয়েট অনুযায়ী তত গ্রাম প্রোটিন জাতীয় খাদ্য আমরা খাচ্ছি কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে উৎস। ঠিক আছে, এরপরে এইবার আসি, এই যে লাইনটা লিখেছি আমি এখানে, অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধনী, এই ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি প্রোটিনকে ভাঙলে অনেক কিছু পাওয়া যায়। প্রোটিন যে টোটাল যে ব্যাপারটা আমরা প্রোটিন নাম দিয়েছি, তার সব থেকে ছোট উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের সব থেকে ছোট উপাদানের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রত্যেকটা প্রোটিন অণু একাধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। অর্থাৎ এরকম এই যে গোল গোল যেগুলো করছি, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আর এই অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে আটকে রয়েছে বলে এরকম একটা চেন তৈরি করছে। আর যেটা দিয়ে আটকে রয়েছে সেটাকেই বলা হয় পেপটাইড বা পলিপেপটাইড। আর একটু বড় করে এঁকে দিচ্ছি এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো এক একখানা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে যেভাবে জুড়ে রয়েছে, যা দিয়ে জুড়ে রয়েছে, তাকে বলা হয় পলিপেপটাইড। আর এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে প্রোটিন। অর্থাৎ প্রোটিনকে ভাঙলে আমরা একাধিক অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাব। এবং বিজ্ঞানীরা দেখেছেন এটা গবেষণা করে যে একটা প্রোটিনকে ভাঙলে মোটামুটি 20টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। 20টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে এই প্রোটিনের সব থেকে ছোট উপাদান। তো আমাদের অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে কিছু জিনিস জেনে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় আছে। আমি সেগুলোই মেনলি ফোকাস করছি। অনেক কিছু এর মধ্যে রয়েছে যেগুলো দরকার নেই, কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই বলছি। এবার অ্যামাইনো অ্যাসিডকে অ্যাকচুয়ালি দুটো শ্রেণীতে ভাগ করা যায়। 2 রকমের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এই যে 20টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে বললাম, একটা প্রোটিনকে ভাঙলে 20টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তাদেরকে দুটো গ্রুপে রাখা হয়েছে। প্রথম গ্রুপটার নাম হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য, ঠিক আছে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, আর পুরোটা লিখছি না, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আর সেকেন্ড হচ্ছে নন এসেন্সিয়াল, আচ্ছা, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডকে ইংলিশে বলা হয় এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর আরেকটা রয়েছে অপরিহার্য নয় এরকম, বা অনপরিহার্য বলা যেতে পারে। অপরিহার্য নয়, এটাকে ইংলিশে বলা হয় নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। এবং নামের মাধ্যমে এটা বুঝতে পারছি যে একটা আমাদের শরীরে খুব প্রয়োজন, একটা আমাদের শরীরে অতটা প্রয়োজন নয়। অ্যাকচুয়ালি কনসেপ্টটা এইটা নয়। এমন কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলো আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না, সেগুলোকে আমাদের বাইরে থেকে খাবারের দ্বারা নিতে হয়। সেইগুলোকে বলা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। যেগুলো অ্যামাইনো অ্যাসিড অ্যাকচুয়ালি আমাদের শরীরেও তৈরি হয়,
কিছু কিছু রয়েছে যেগুলো আমাদের শরীরে তৈরি হয় না কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন। তাহলে আমাদের কি করা প্রয়োজন? বাইরে থেকে খাবারের মাধ্যমে সেইগুলোকে নেওয়া প্রয়োজন। আর যেগুলো আমাদের শরীরে তৈরি হয় না, বাইরে থেকে নিতে হয়, সেইগুলোকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। যেগুলো আমাদের শরীরে তৈরি হয় তাকে অনপরিহার্য বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়। ঠিক আছে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মোট সংখ্যা হচ্ছে 8টা। টোটাল 8খানা অ্যামাইনো অ্যাসিড রয়েছে। টোটাল 20টা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে 8টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলো আমাদের শরীরে তৈরি হয় না, এবং এই 8টার নাম আমাদের জানতে হবে। অপরিহার্য অনেক রয়েছে, বাকিগুলো সব অনপরিহার্য, যেগুলো আমাদের শরীরে অলরেডি তৈরি হয়ে যায়। সেইগুলোকে কয়েকটা উদাহরণ দেব, সবকটা মনে রাখতে হবে না। অপরিহার্যর 8খানাকেই মনে রাখতে হবে। যেমন প্রথম, এই দিক থেকে লিখছি ফার্স্ট নাম হচ্ছে লিউসিন। সেকেন্ড হচ্ছে আইসোলিউসিন। থার্ড লাইসিন। লিউসিন আর লাইসিন দুটো আলাদা, লাইসিন। ফোর্থ মিথিওলিন। ফিফথ ফিনাইল অ্যালানিন। সিক্সথ 6 নম্বর হচ্ছে ট্রিপ্টোফ্যান। সেভেন্থ থ্রিওনিন। এবং এইথের নাম হচ্ছে ভ্যালিন। 9 হিস্টিডিন। এবং 10 নম্বর হচ্ছে আর্জিনিন। এবার প্রশ্ন আসবে, আমি বললাম 8টা, নাম লিখেছি 10টা, কারণ লিউসিন, আইসোলিউসিন এবং লাইসিন এই তিনটেকে একটা ধরা হয়। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন এটা হচ্ছে এক, বাকি 7টা হচ্ছে একটা। তো লিউসিন, আইসোলিউসিন, লাইসিন এইটা হচ্ছে একটা হলো। সেকেন্ড হচ্ছে মিথিওলিন। থার্ড হচ্ছে ফিনাইল অ্যালানিন। ফোর্থ হচ্ছে ট্রিপ্টোফ্যান। ফিফথ হচ্ছে থ্রিওনিন। সিক্সথ হচ্ছে ভ্যালিন। সেভেন্থ হচ্ছে হিস্টিডিন এবং এইথ হচ্ছে আর্জিনিন। এইগুলো হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এবং এই 8টা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কিছু অপরিহার্য নাম লিখে দেবো, খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট ফর এক্সাম্পল। যেমন গ্লুটামিন, এটা খুব কমন একটা নাম, গ্লুটামিন। কারণ এইগুলোর নাম মনে যদি রাখা যায়, আরগুলো মনে রাখতে হবে না। যদি এই গ্লুটামিন অপশানে দিয়ে দেয় তাহলে বুঝতে হবে এটা মানে অপরিহার্য নয়, নন এসেন্সিয়াল। তো এইগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে গ্লাইসিন ইত্যাদি, এই কয়েকটা হচ্ছে, মানে আরো রয়েছে, সেগুলো হচ্ছে অনপরিহার্য। এর মধ্যে এই যে আর্জিনিন, অপরিহার্যগুলোর মধ্যে আর্জিনিন এবং হিস্টিডিন এই দুটোকে বলা হয় আংশিক অপরিহার্য। না মনে রাখলেও কোনো প্রবলেম নেই, জাস্ট ফর ডেটা। তো এবার অ্যামাইনো অ্যাসিডটা বোঝা গেল যে অ্যামাইনো অ্যাসিড কাকে বলছি। অ্যাকচুয়ালি প্রোটিনের সরলতম বা ছোট অংশের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং এইভাবে ভাগ করা যায়। অ্যামাইনো অ্যাসিডের ভাগ দেখে নিলাম, অ্যামাইনো অ্যাসিড কাকে বলে বুঝে গেলাম। এবার প্রোটিনকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়।
অ্যামাইনো অ্যাসিডকে দুভাগে ভাগ করা যায়, হয়ে গেল। প্রোটিনকে কয়েক ভাগে ভাগ করা যায়, সেইগুলো হচ্ছে প্রথম সরল প্রোটিন, সরল প্রোটিন। সেকেন্ড হচ্ছে যুগ্ম প্রোটিন, যুগ্ম যুগ্ম প্রোটিন, আর প্রোটিন পাশে লিখছি না। আর থার্ড হচ্ছে ডিরাইভড, বা বাংলায় হচ্ছে আহৃত প্রোটিন, এটা ইংলিশটাই মনে রাখা ভালো, ডিরাইভড, ডিরাইভড ডিরাইভড প্রোটিন। সরল প্রোটিন যাকে ইংরেজিতে বলা হয় সিম্পল প্রোটিন, যুগ্ম প্রোটিন যাকে ইংরেজিতে বলা হয় কনজুগেটেড প্রোটিন, এবং ডিরাইভড প্রোটিন, এই তিনটে ভাগে ভাগ করা যায়। সরল প্রোটিন কাকে বলে, যুগ্ম প্রোটিন কাকে বলে, ডিরাইভড প্রোটিন কাকে বলে, এবং তাদের উদাহরণ কি সেটা জানতে হবে। সরল প্রোটিন হচ্ছে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড সংযোজিত হয়েই যে প্রোটিন গঠন করে তাকে সরল প্রোটিন বলা হয়, অর্থাৎ এর মধ্যে আর কিচ্ছু নেই, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তাকে বলে দেবো সরল প্রোটিন। উদাহরণগুলো ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন একটা প্রোটিন। ঠিক আছে, হিমোগ্লোবিন সম্পর্কে যখন আলোচনা করব, রক্ত চ্যাপ্টার আসবে, তখন হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি একটা প্রোটিন। গ্লোবিন যে নামটা, এটা গ্লোবিন একটা প্রোটিনের নাম, গ্লোবিন। আর হিমো, এটা হচ্ছে লোহার একটা, মানে লোহার একটা অংশ। ঠিক আছে, চারটে লোহার অণু নিয়ে এই হিম শব্দটা তৈরি করছে, হিম জিনিসটা তৈরি করছে। তাহলে লোহা এবং গ্লোবিন অর্থাৎ প্রোটিন নিয়ে হিমোগ্লোবিন তৈরি হয়, এবং গ্লোবিন একটা প্রোটিন। তো এই গ্লোবিন প্রোটিন সরল প্রোটিনের মধ্যে পড়ে। এছাড়া ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, কোলোজেন, আর কেরাটিন, কেরাটিন, এইগুলো সব হচ্ছে সরল প্রোটিনের উদাহরণ। আরো একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে ইনসুলিন। ইনসুলিনও একটা প্রোটিন। ঠিক আছে, ইনসুলিন অ্যাকচুয়ালি হরমোন। তো হরমোনের, আমরা জানি ইনসুলিন একটা হরমোনের নাম, তো সেই ইনসুলিন হরমোনও অ্যাকচুয়ালি প্রোটিন দিয়েই তৈরি, এবং এটাও হচ্ছে সরল প্রোটিনের একটা উদাহরণ। তো এর মধ্যে হিমোগ্লোবিন, ফাইব্রিনোজেন, ইনসুলিন, এই তিনটে খুব ইম্পর্টেন্ট উদাহরণ। এরপর হচ্ছে যুগ্ম প্রোটিন। সরল প্রোটিনের ক্ষেত্রে দেখলাম শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে যেটা, তাকে সরল প্রোটিন বলা হবে। যখন অ্যামাইনো অ্যাসিড ছাড়াও অন্যান্য রাসায়নিক পদার্থ প্রোটিনের মধ্যে মিশে থাকে, তখন তাকে যুগ্ম প্রোটিন বলা হবে। ঠিক আছে, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড হলে সরল প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যদি আরো কিছু মিশে থাকে, আরো অন্যান্য রাসায়নিক পদার্থ যদি মিশে থাকে, তাকে যুগ্ম প্রোটিন বলা হবে। এর কিছু উদাহরণ হচ্ছে ফাইব্রোনিকেটিন, ফাইব্রোনিকটিন, এবার অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কিছু একটা রাসায়নিক মিশে এটা তৈরি করছে, তাহলে এই ফাইব্রোনিকটিন কি দিয়ে তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কি মিশে থাকে, এগুলো একটু জানতে হবে। মানে জাস্ট জানার জন্য এগুলো বারে বারে শুনলে মনে থেকে যাবে ব্যাপারটা। ফাইব্রোনিকটিন অ্যাকচুয়ালি একটা গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ এখানে কার্বোহাইড্রেট মিশে থাকে। অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যদি কার্বোহাইড্রেট মিশে থাকে, তাহলে সেটা সেটা হচ্ছে, তাকে বলা হবে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর তার উদাহরণ হচ্ছে ফাইব্রোনিকটিন। ঠিক আছে, আবার যদি অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যদি ফ্যাট মিশে থাকে, তাকে বলা হয় লাইপোপ্রোটিন। ওই নামগুলো মনে রাখতে হবে না, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বলছি। যদি অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কার্বোহাইড্রেট মিশে থাকে, কার্বোহাইড্রেট শর্টে লিখছি, তাহলে তাকে বলা হবে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। আবার যদি অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে ফ্যাট মিশে প্রোটিন গঠন করে, তাকে বলা হবে লাইপোপ্রোটিন। এবার কিছু লাইপোপ্রোটিনের উদাহরণ জানা দরকার। লাইপোপ্রোটিনের সব থেকে ভালো উদাহরণ হচ্ছে সিরাম। সিরাম লাইপোপ্রোটিনের উদাহরণ। এই সিরাম সমস্ত কিছু রক্তের চ্যাপ্টারে আসবে, এগুলো সবই প্রোটিন।
লাইপোপ্রোটিন হলো ফ্যাট মিশে। এবার যদি অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে নিউক্লিক অ্যাসিড মিশে থাকে, নিউক্লিক নিউক্লিক অ্যাসিড যদি অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে মিশে প্রোটিন তৈরি করে, তাহলে তাকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। খুব সহজ নাম, নিউক্লিক অ্যাসিড সঙ্গে মিশে যাচ্ছে, নিউক্লিক প্রোটিন, নিউক্লিয় প্রোটিন বলা হয়। যেমন উদাহরণ হচ্ছে ক্রোমাটিন। ওকে, প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যদি ফসফেট মিশে থাকে, তাহলে তাকে ফসফোপ্রোটিন বলা হবে। যদি এখানে ফসফেট মিশে থাকে, তাকে বলবো কি ফসফোপ্রোটিন। উদাহরণ কি কেসিন, দুধের মধ্যে থাকে যে প্রোটিন, কেসিন প্রোটিন, এটাও একটা হচ্ছে যুগ্ম প্রোটিনের উদাহরণ। এবং এর সঙ্গে কি মিশে থাকছে, এর সঙ্গে মিশে থাকছে হচ্ছে ফসফেট। এই হচ্ছে কিছু যুগ্ম প্রোটিন। এবার হচ্ছে ডিরাইভড প্রোটিন। এবার প্রোটিনের সঙ্গে প্রোটিনগুলো যদি অ্যাসিড বা ক্ষার ইত্যাদি অথবা উৎসেচকের প্রভাবে বিশ্লিষ্ট হয়ে যায়, দিয়ে একটা পদার্থ, নতুন পদার্থ গঠন করে, তাকে বলা হয় ডিরাইভড প্রোটিন। ঠিক আছে, ডিরাইভড শব্দের অর্থ হচ্ছে কোথাও থেকে একটা আসছে, একটা একটা প্রধান কোনো জিনিস থেকে সেটা যদি আসে, সেটাকে বলা হয় ডিরাইভড। তো প্রোটিন রয়েছে, প্রোটিন, প্রোটিনের ওপরে যদি অ্যাসিড বা ক্ষার বা উৎসেচক যে কোনো একটা, এগুলোর মধ্যে কোনো একটা যদি প্রোটিনের ওপর ক্রিয়া করে, দিয়ে প্রোটিনকে চেঞ্জ করে অন্য কিছু বানিয়ে দেয়, সেইটাকে বলা হচ্ছে ডিরাইভড প্রোটিন। ঠিক আছে, এবার ডিরাইভড প্রোটিনের উদাহরণ। ডিরাইভড যখনই প্রোটিন, যখন এই প্রোটিন যখন বিভিন্ন কারণে নতুন একটা পদার্থ তৈরি করে, তার মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি হয়। যেমন উৎসেচক, আমরা যে উৎসেচকগুলো পড়ছিলাম, সেগুলো আর কিছুই নয়, সেগুলো সবই প্রোটিন। প্রোটিনের ওপরই অ্যাসিড বা ক্ষার, এই সমস্ত কিছু বা অ্যাসিডের প্রোটিনের ওপরেই উৎসেচকই ক্রিয়া করে, এই সমস্ত জিনিসগুলো তৈরি করে। ঠিক আছে, উৎসেচক, উৎসেচকের উদাহরণ যেমন ট্রিপসিন একটা উৎসেচকের উদাহরণ। অনেক উৎসেচক আগের দিন পড়েছি, সেই ট্রিপসিন, সেই সমস্ত উৎসেচকগুলো অ্যাকচুয়ালি প্রোটিন, সেগুলোকে ডিরাইভড প্রোটিন বলা হয়। ঠিক আছে, এছাড়া উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন সরল প্রোটিনেরও উদাহরণ। আবার হিমোগ্লোবিন যখন সরল প্রোটিন হিসেবে থাকে, তার উপরে যদি কিছু কাজ করে, মানে বিভিন্ন অ্যাসিড, ক্ষার ইত্যাদি কাজ করে, তখন সেটা আবার চেঞ্জ হয়ে যায়। যদিও নাম সেটা হিমোগ্লোবিনই থাকে, কিন্তু সেটা একটা ডিরাইভড প্রোটিনেরও উদাহরণ হতে পারে। এছাড়াও আমাদের যে ত্বক তৈরি হয়, সেগুলো এক একটা ডিরাইভড প্রোটিনের উদাহরণ। বিভিন্ন প্রাণীর যে শিং থাকে, আমাদের যে নখ থাকে, চুল, এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি প্রোটিন দিয়ে তৈরি হয়। তো সেইগুলো এক একটা ডিরাইভড প্রোটিনের উদাহরণ। ঠিক আছে, এই হচ্ছে প্রোটিন। এবার প্রোটিনের কিছু গুরুত্ব রয়েছে, কেন প্রোটিন আমাদের শরীরে প্রয়োজন, তো সেটা দেখতে হবে। আর ফাইনালি প্রোটিনের অভাবে কি রোগ হয়, সেটা দেখতে হবে। তো এটা আমি মুছে দিচ্ছি। ফার্স্ট কাজ হচ্ছে দেহ গঠন। দেহ গঠনে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু আগে বললাম যে নখ, চুল ইত্যাদি তৈরি করছে প্রোটিন। এছাড়া বিভিন্ন পশুর পালক, লোম, তারপর শিং, খুর, এগুলো প্রোটিন তৈরি করছে। অর্থাৎ কোন একটা প্রাণীর দেহ গঠন করতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেকেন্ড কাজ হচ্ছে, সেকেন্ড গুরুত্ব হচ্ছে দেহের ক্ষয়পূরণ। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি। আমাদের শরীর যে সমস্ত কাজগুলো করছে, অর্থাৎ চলন, গমন, শ্বসন, রেচন ইত্যাদি যে সমস্ত কাজগুলো করছে, তার জন্য অ্যাকচুয়ালি শরীরের ক্ষয় হচ্ছে। এবং এই ক্ষয়টা পূরণ করার জন্য প্রোটিন একান্ত প্রয়োজন। একটা নির্দিষ্ট সময় অবধি প্রাণীদের বৃদ্ধি হয়, সে মানুষের ক্ষেত্রে হোক বা সমস্ত প্রাণীদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট, আমাদের ক্ষেত্রে 18 বছর মোটামুটি এই সময় অবধি বৃদ্ধি হয়। তো সেই যে বৃদ্ধিটা হয়,
এটার প্রোটিনের কারণে হয়। আর যদি সেই সময় প্রোটিন জাতীয় খাদ্য কম পায় মানুষ বা কোনো পশু, আমরা যেহেতু বেশিরভাগ টাইম আমরা মানুষের কথাই আলোচনা করব, তাই মানুষেরই এখানে উদাহরণ নেবো। যদি মানুষ সেই সময় বেশি প্রোটিন জাতীয় খাদ্য সঠিক পরিমাণে না পায়, তাহলে তার দেহের যে বৃদ্ধি সেটা রোধ হয়ে যাবে। থার্ড হচ্ছে উৎসেচকের সংশ্লেষ। উৎসেচকের বা উৎসেচক সংশ্লেষ, যে উৎসেচকগুলোর কথা আগের দিন পড়ে এসেছি, সমস্ত উৎসেচক আমাদের শরীরে যা উৎসেচক রয়েছে সব প্রোটিন দিয়ে তৈরি হয়। তো এক কথায় বলাই যেতে পারে যে যদি প্রোটিন আমাদের শরীরে কম হয়ে যায়, সেই উৎসেচকগুলোই তৈরি হবে না, তাহলে যে শরীরের যে কাজ সেগুলো হবে না। ফোর্থ হচ্ছে হরমোন সংশ্লেষ। কিছু হরমোন রয়েছে যেগুলো প্রোটিন দিয়ে তৈরি, যেমন ইনসুলিনের নাম পেয়ে গেছি, ইনসুলিন হরমোন, এটা প্রোটিন দিয়ে তৈরি হয়। সোমাটোট্রপিন, সোমাটোট্রপিন, ঠিক আছে। এই সমস্ত হরমোনগুলো প্রোটিন দিয়ে তৈরি হয়, অর্থাৎ যদি প্রোটিন আমাদের শরীরে না থাকে এই হরমোনগুলোও তৈরি হবে না। এছাড়াও অ্যান্টিবডি উৎপাদন করে প্রোটিন, হিমোগ্লোবিন সংশ্লেষ করে প্রোটিন। শক্তির উৎস হচ্ছে প্রোটিন, এটা ইম্পর্টেন্ট। শক্তির উৎস, ফিফথ, শক্তির উৎস মেনলি আমাদের শরীরের ক্ষয় পূরণ করে প্রোটিন, শক্তির যোগান দেয় না। কিন্তু প্রয়োজন পড়লে প্রোটিন ও আমাদের শরীরে শক্তির মানে ঘাটতি মেটায়। আমাদের শরীরের মেনলি শক্তির যেটা প্রয়োজন সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আর ফ্যাটের মাধ্যমে আসে, বিশেষত কার্বোহাইড্রেটের মাধ্যমে আমরা আমাদের শরীরের যে শক্তি সেটা পাই। কিন্তু প্রোটিন কি করে, দেহ গঠন করতে বিশেষ করে সাহায্য করে, বৃদ্ধি, ক্ষয়পূরণ এই সমস্তগুলো করে। কিন্তু যদি প্রয়োজন হয়, যদি কোনো কারণে কার্বোহাইড্রেটের অভাব দেখা দেয় বা ফ্যাটের অভাব দেখা দেয়, তখন প্রোটিন শক্তির উৎস হিসেবে কাজ করে। 1 গ্রাম প্রোটিন যদি বিশ্লেষিত হয়, তাহলে 4.1 কিলো ক্যালোরি বা KCAL শক্তি উৎপন্ন হয়। শক্তির একটা একক হচ্ছে কিলো ক্যালোরি, কিলো আর ক্যাল হচ্ছে ক্যালোরি, ঠিক আছে। 1 গ্রাম প্রোটিন যদি আমাদের শরীরে ভাঙে, তাহলে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। এই হচ্ছে প্রোটিনের গুরুত্ব। এবার প্রোটিনের অভাবে কি রোগ দেখা দেয়? প্রোটিনের অভাবে শরীরে দুটো রোগ খুব ফেমাস, একটা হচ্ছে কোয়াসিওকোর, একটা হচ্ছে ম্যারামাস। কোয়াসিওকোর, সেকেন্ড হচ্ছে ম্যারামাস। এই দুটো রোগ হবে প্রধানত। এটা শিশুদের ক্ষেত্রে হয়, এটা ম্যারামাস, ওকে। শিশুদের এটা হয়, অর্থাৎ শিশুদের শরীর শীর্ণ হয়ে যায়, হাত পা প্রচন্ড সরু হয়ে যায়, অস্থি এই সমস্ত পেশি এগুলো ধ্বংস হতে শুরু করে। তো এটাকে বলা হয় হচ্ছে কোয়াসিওকোর এবং ম্যারামাস। এই দুটো রোগ প্রোটিনের অভাবে শরীরে হয়। এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এখানে প্রোটিন শেষ, এরপর হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা, বাংলা হচ্ছে শর্করা, ইংলিশ হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা। প্রোটিনের দেখলাম কাজ হচ্ছে শরীরের গঠনমূলক, অর্থাৎ শরীরকে গঠন করে হচ্ছে প্রোটিন, কিন্তু শরীরকে শক্তির যোগান দেয় কার্বোহাইড্রেট। তাহলে ফার্স্ট কাজ কার্বোহাইড্রেটের কি? শক্তির যোগান দেওয়া। শরীরের যে প্রয়োজনীয় শক্তি সেটার যোগান দেয় কার্বোহাইড্রেট। ঠিক আছে, এর থেকে আমরা মানে অর্থাৎ আমরা যদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি তাহলে শক্তি পাবো। যেমন খুব সহজ একটা উদাহরণ হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেটেরই একটা সরলতম অংশ বা সরলতম একক। সেই গ্লুকোজ গ্লুকন ডি হিসাবে আমরা খাই,
কেন খাই? যাতে আমাদের শরীরে শক্তির যেটা ক্ষয় হয়েছে, আমরা প্রচন্ড খেটে খুটে এলাম, গরম থেকে এলাম, আমাদের শরীরে প্রচন্ড শক্তির ক্ষয় হয়ে গেছে, তো শক্তির যোগান দেওয়ার জন্য গ্লুকোজ আমরা খাই। গ্লুকন ডি অ্যাকচুয়ালি সেটার রাসায়নিক নাম, সরি, মানে বিজ্ঞাপন হিসেবে নাম দেওয়া হয়, মানে কোম্পানি একটা নাম নেয় না, সেই রকম একটা নাম গ্লুকন ডি। অ্যাকচুয়ালি ওটা একটা গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে সব থেকে তাড়াতাড়ি আমাদের শরীরে শক্তির যোগান দেয়, তো এই কারণে আমরা গ্লুকোজ খাই। ওটা আর কিছুই নয়, কার্বোহাইড্রেট। ঠিক আছে, এবার আমরা প্রোটিনের বেশিরভাগ অংশ দেখলাম প্রাণীদের কাছ থেকে পাচ্ছি, মাংস বা এই ডিম এই সমস্ত খেলে পাই। কিন্তু কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বেশিরভাগটাই, প্রায় পুরোটাই পাওয়া যায় উদ্ভিদদের শরীর থেকে। উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে কার্বোহাইড্রেট নিজেদের শরীরে তৈরি করে, সেই কার্বোহাইড্রেট আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। তো কার্বোহাইড্রেটের উৎস বললে মেন যে উৎসগুলো আসবে সেগুলো সবই হবে উদ্ভিজ্জ উৎস, অর্থাৎ উদ্ভিদ থেকে তৈরি হবে। তো উৎস দেখার আগে আমরা দেখে নেবো যে কার্বোহাইড্রেটের মধ্যে কি কি রয়েছে। যেমন করে প্রোটিনের মধ্যে দেখেছিলাম, কার্বোহাইড্রেটে রয়েছে কার্বন, হাইড্রোজেন, আর অক্সিজেন। ঠিক আছে, এটার মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। প্রোটিনের মধ্যে এক্সট্রা কি ছিল? নাইট্রোজেন, সেটা নেই, এখানে রয়েছে কার্বন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন। আর এই কার্বন প্লাস হাইড্রোজেন থেকেই এই নামটা এসছে কার্বোহাইড্রেট। এবার হচ্ছে উৎস, কোথা থেকে আমরা কার্বোহাইড্রেট বেশিরভাগটা পাবো? বললাম উদ্ভিদ থেকে। আমরা যে খাবারগুলো প্রতিদিন খাই, ভাত এবং চাল জাতীয় যে কোনো জিনিস, সবের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। মুড়ি, চিড়ে সমস্ত কিছু চাল থেকেই তৈরি হয়, তো সেইগুলো হচ্ছে কার্বোহাইড্রেট রয়েছে। রুটি খাই যেটা আটা, অর্থাৎ গমের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। তার গম থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়, ময়দা, সুজি, সমস্ত কিছুর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। গুড় খাই আমরা, সেই গুড়ের মধ্যেও কার্বোহাইড্রেট রয়েছে। চিনি, চিনি একটা বিশাল বড় উপাদান হচ্ছে কার্বোহাইড্রেটের। তারপর হচ্ছে আহ, আলু, আলু কার্বোহাইড্রেটের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো এরকম প্রচুর জিনিসের নাম বলা যাবে। উদ্ভিদ জাতীয় খাবার আমরা যেগুলো উদ্ভিদ থেকে তৈরি খাবার আমরা খাই, তার সমস্ত কিছুর মধ্যে কার্বোহাইড্রেট থাকবে। আর প্রাণীজ উৎস খুব কম, খুব দুটো মাত্র জিনিস থেকে পাওয়া যায়। একটা হচ্ছে পাঠার যকৃৎ, অর্থাৎ লিভার, আর পাঠার মানে হচ্ছে পাঠার মাংসের বিভিন্ন পেশিতে কিছুটা পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, মেনলি এইটাই। আর দুধে কিছুটা পরিমাণ থাকে, দুধে অল্প পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এই হচ্ছে ব্যাপার, কি কি থেকে পাওয়া যায়। যদি প্রশ্ন এরকম আসে যে কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন কি কি পরিমাণে থাকে, তাহলে রেশিওতে বলা হবে 1:2:1, অর্থাৎ যদি এই রেশিওতেই থাকবে কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন 1, হাইড্রোজেন 2 এবং অক্সিজেন 1, 1:2:1 রেশিওতে থাকে। গঠন অনুসারে কার্বোহাইড্রেটকেও 3 ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে মোনোস্যাকারাইড, মোনোস্যাকারাইড। সেকেন্ড হচ্ছে ডাইস্যাকারাইড, এবং থার্ড হচ্ছে পলিস্যাকারাইড। এই যে প্রত্যেকটাতে স্যাকারাইড শব্দটা আছে, স্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের সরলতম অংশ, অর্থাৎ। আর মোনো শব্দের অর্থ কি? এক। ডাই শব্দের অর্থ কি? দুই। পলি শব্দের অর্থ কি? দুইয়ের বেশি, অসংখ্য। অর্থাৎ যেখানে একটা মাত্র স্যাকারাইড থাকবে তাকে মোনোস্যাকারাইড বলা হবে, যেখানে দুটো স্যাকারাইড থাকবে তাকে ডাইস্যাকারাইড বলা হবে, যেখানে অনেক স্যাকারাইড থাকবে তাকে পলিস্যাকারাইড বলা হবে। তাহলে এদের উদাহরণ জানতে হবে। মোনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ, যে গ্লুকোজের কথা বলছিলাম, গ্লুকন ডি, গ্লুকোজ।
অর্থাৎ এবার দেখো, যেখানে মোনোস্যাকারাইড একটা মাত্র স্যাকারাইড দিয়ে তৈরি, সেটা আমাদের শরীরে গেলেই সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, তাই জন্য গ্লুকোজ খেলে সব থেকে তাড়াতাড়ি শক্তি পাওয়া যায়। ডাইস্যাকারাইড দুটো অণু রয়েছে স্যাকারাইডের, তাহলে সেটাকে ভাঙতে একটু সময় লাগবে, তাই গ্লুকোজ একটা উদাহরণ হচ্ছে মোনোস্যাকারাইডের। এছাড়া হচ্ছে ফ্রুক্টোজ হচ্ছে উদাহরণ মোনোস্যাকারাইডের, ফ্রুক্টোজ। ওকে, তারপর হচ্ছে গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো হচ্ছে উদাহরণ মোনোস্যাকারাইডের। যে কোনো ফলের মধ্যে যে স্যাকারাইড পাওয়া যায়, অর্থাৎ কার্বোহাইড্রেট পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। যে কোনো ফলের মধ্যে পাওয়া যাবে হচ্ছে ফ্রুক্টোজ কার্বোহাইড্রেট। এছাড়াও মধুর মধ্যে পাওয়া যাবে হচ্ছে ফ্রুক্টোজ স্যাকারাইড। ঠিক আছে, এবং আমরা যে ফল খেলে যে মিষ্টি ভাবটা পাই, সেটা অ্যাকচুয়ালি ফ্রুক্টোজের জন্য হয়। ঠিক আছে, এবার হচ্ছে ডাইস্যাকারাইড। আচ্ছা, আরো দুটো উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ মোনোস্যাকারাইডের, একটা হচ্ছে রাইবোজ, রাইবোজ, আর হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এগুলো সব হচ্ছে মোনোস্যাকারাইডের উদাহরণ। রাইবোজ থেকেই আরএনএ তৈরি হয়। আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো শব্দটা আছে না, তো এই রাইবোজ কার্বোহাইড্রেট থেকে আরএনএ তৈরি হয়। ডিঅক্সিরাইবোজ থেকে ডিএনএ তৈরি হয়। এবার হচ্ছে ডাইস্যাকারাইডের কিছু উদাহরণ। ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে সুক্রোজ, সুক্রোজ, ল্যাকটোজ, আর হচ্ছে মল্টোজ। এইগুলো হচ্ছে ডাইস্যাকারাইডের উদাহরণ। সুক্রোজ চিনির মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আখের মধ্যে প্রচুর পরিমাণে সুক্রোজ পাওয়া যায়, এবং আখ থেকে যেহেতু চিনি তৈরি হয়, তাই সুক্রোজ যে কার্বোহাইড্রেট, এটা চিনির মধ্যে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। ল্যাকটোজ দুধের মধ্যে পাওয়া যায়, এটা বহুবার পরীক্ষা এসেছে। দুধের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ল্যাকটোজ। ঠিক আছে, আর মল্টোজ হচ্ছে যে কোনো বীজের মধ্যে পাওয়া যায়। আমরা যে ছোলা খাই, অ্যাকচুয়ালি সেটা বীজ, যে ছোলাটা ভিজিয়ে রেখে একটু গাছ মতো হয়, তার মধ্যে মল্টোজ থাকে। আর পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্টার্চ, স্টার্চ, সেলুলোজ, সেলুলোজ, আর গ্লাইকোজেন, গ্লাইকোজেন। এইগুলো হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। স্টার্চ, আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ পাওয়া যায়। ঠিক আছে, আলুর মধ্যে এটা পাওয়া যায়। সেলুলোজ দিয়ে সেল ওয়াল তৈরি হয়। গাছের যে কি বলে ওটাকে বাংলায়, কোষ ভিত্তি, কোষ পর্দার উপরে যেটা মোটা কাস্টল অংশ থাকে, সেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আর গ্লাইকোজেন আমাদের শরীরে লিভারে, অর্থাৎ যকৃতে জমা হয়, জমে থাকে গ্লাইকোজেন। যখন প্রয়োজন হয় শরীরে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হয়ে যায়। যখন আমাদের শরীরে শক্তির প্রয়োজন হয়, এটা লিভারের মধ্যে সঞ্চয় হয়ে থাকে। আর যখনই শরীরে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, তখন সেটা আবার পুনরায় গ্লাইকোজেন রূপে লিভারে সঞ্চিত হয়ে থাকে। তো এইগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। তো সেলুলোজ যদি গাছের সেল ওয়াল তৈরি করে, তাহলে এই জিনিসটাই আমরা তো খাই। গাছের যে অংশগুলো, শাক পাতা খাচ্ছি, থোড় খাচ্ছি, এগুলো কি? থোড়টা একটা গাছের যে কাণ্ড, ওটাই কলা গাছের কাণ্ড। শাক খাচ্ছি, সেগুলো গাছের কাণ্ডেরই অংশ। তো সেইগুলোই আমরা খাই, আমরা গ্রহণ করি। আমরা যেটা গ্রহণ করি সেলুলোজেরই, সেটার নাম হচ্ছে রাফেজ। এগুলো ছোট ছোট বিষয় যেগুলো পরীক্ষায় আসতে পারে। থোড়, মোচা বা শাকসবজি ইত্যাদি যেগুলো খাই, সেগুলোকে রাফেজ বলা হয়। রাফেজ আর কিছুই নয়, সেলুলোজেরই একটা নাম। এরপর হচ্ছে কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি কাজে লাগে। আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ কাজ, আমাদের শরীরে সব থেকে বেশি যেটা কারণে কার্বোহাইড্রেট লাগে, সেটা হচ্ছে শক্তি। শক্তি
সরবরাহ। 1 গ্রাম প্রোটিনে কত দেখেছিলাম? 4.1 kcal বা কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 1 গ্রাম দহন হলে বা 1 গ্রাম যদি আমাদের শরীরে ভাঙে তাহলে 4.0 kcal বা কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে। সেকেন্ড, সঞ্চয়। একটু আগেই বলছিলাম যে যকৃতে, লিভারে গ্লাইকোজেন জমা হয়ে থাকে, প্রয়োজনে সেটা আমাদের শরীরে গ্লুকোজের সরবরাহ দেয়, তো সঞ্চয় কাজ করে যেটা, সেটা কার্বোহাইড্রেটই অ্যাকচুয়ালি সঞ্চয় হয়। এবার হচ্ছে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণ। আমাদের শরীরের পার 100 ml রক্তে, যদি আমরা আমাদের শরীরের 100 ml রক্ত নিই, তার মধ্যে 80 থেকে 120 মিলিগ্রাম গ্লুকোজ থাকে। আমাদের শরীরে এটা থাকবেই, যাকেই আমাদের ব্লাড সুগার বলা হয়। যে সুগার বেড়ে যাচ্ছে বা সুগার কমে যাচ্ছে বলা হয় না, সেটা অ্যাকচুয়ালি আর কিছুই নয়, কার্বোহাইড্রেট বা শর্করা আমাদের রক্তে থাকে। স্বাভাবিক পরিমাণ হচ্ছে 80 থেকে 100 মিলিগ্রাম পার 100 ml ব্লাড। 100 ml রক্তে এতটা থাকবে। তো এইটাই যদি কমে যায় তখন গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হয়। আর যদি এর থেকে বেড়ে যায় তখন সেটা পুনরায় আবার গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়ে যায়। কিন্তু সেটা যদি অস্বাভাবিক বেড়ে যায় তখনই বলা হয় আমাদের শরীরে ব্লাড সুগার বেড়ে গেছে। অ্যান্ড ফাইনাল হচ্ছে ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, একে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। প্রোটিন বাঁচোয়া খাদ্য। কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন বাঁচোয়া খাদ্য। আমাদের শরীরের দেহ গঠনের জন্য দরকার প্রোটিন, কিন্তু যদি আমাদের শরীরে প্রোটিনের অভাব দেখা দেয় বা আমরা যদি কম পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, তখন কার্বোহাইড্রেট এই ঘাটতিটা পূরণ করে। সেই কারণে একে বলা হচ্ছে প্রোটিন বাঁচোয়া খাদ্য। আমাদের ভারতীয় ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, প্রোটিনের পরিমাণ কম থাকে, তবুও আমরা সুস্থ আছি। যদি এটা না হতো, মানে কার্বোহাইড্রেট আমরা বেশি খাই বলে সুস্থ থাকি, ডাল ভাত, মানে ভাত রুটি এগুলো আমরা খুব বেশি পরিমাণে গ্রহণ করি বলে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি আমরা ডাল বারে বারে বলছি, ভাত রুটি ইত্যাদি কম খেতাম, অর্থাৎ কার্বোহাইড্রেট কম নিতাম, তাহলে আমরা বাঁচতে পারতাম না, কারণ প্রোটিন তৈরি হতো না। তো একে বলা হচ্ছে প্রোটিন বাঁচোয়া খাদ্য, এবং এটা পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এরপরে হচ্ছে ফ্যাট। কার্বোহাইড্রেট শেষ, এরপর হচ্ছে ফ্যাট। ফ্যাট বা লিপিড, একেই আবার লিপিড বলা হয়। লিপিড আর কিছুই নয়, ফ্যাটেরই আর একটা নাম, লিপিড। ফার্স্ট অফ অল, এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে কার্বন। কার্বন তো সবার মধ্যেই কমন। সেকেন্ড, হাইড্রোজেন। থার্ড, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এটা সহযোগে এটা গঠিত, এবং এটা সংজ্ঞা, ফ্যাটের সংজ্ঞা হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন সহযোগে গঠিত। সাধারণত পোলার দ্রবণে অদ্রাব্য ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এস্টারকে ফ্যাট, এবং ফ্যাটি অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের এস্টারকে লিপিড বলে। অ্যাকচুয়ালি লিপিড আর ফ্যাট একটু তফাৎ রয়েছে, কিন্তু আমাদের সুবিধার্থে বা আমাদের সিলেবাস অনুযায়ী ধরে নেব ফ্যাট বা লিপিড একই জিনিস। আর সংজ্ঞা খুব একটা ইম্পর্টেন্ট নয়, যে কোনো বইতে লেখাই থাকে, পড়ে নিতে পারো একবার, খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো মেন জিনিস হচ্ছে এখান থেকে কি কি থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। উৎস কি কি? যে কোনো তেল জাতীয় জিনিস, যা থেকে তেল উৎপন্ন হবে সব ফ্যাট।
তাহলে এখানে আলাদা করে করতে নারকোল, এই ঘি এই সমস্ত লিখছি না। তো যেখান থেকে মনে হয় যে তেল উৎপন্ন হয় সব হচ্ছে ফ্যাট। নারকোল থেকে তেল উৎপন্ন হয় নারকোল, বাদাম থেকে তেল উৎপন্ন হয় বাদাম, সর্ষে, তিল, তিসি, সয়াবিন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সয়াবিন। তারপরে উদ্ভিদ উৎস এগুলো। আর প্রাণীজ উৎস হচ্ছে ঘি, মাখন, চর্বি, ডিম ইত্যাদিতে থাকবে হচ্ছে ফ্যাট। ফ্যাটকেও আবার ভাগ করা যায় কয়েকটা ভাগে। প্রথম নাম হচ্ছে সরল লিপিড, সরল লিপিড। সেকেন্ড যৌগিক লিপিড। আর থার্ড হচ্ছে ডিরাইভ বা আহৃত, একে ইংলিশে বলা হয় ডিরাইভ। সরল বা সিম্পল, যৌগিক বা কম্পাউন্ড, যৌগিকের ইংলিশ হচ্ছে কম্পাউন্ড, আর আহৃত হচ্ছে ডিরাইভড। সরল হচ্ছে সরল ফ্যাট, যে সকল ফ্যাট শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি তাকে সরল ফ্যাট বলা হয়। এর আগে বলা হয়নি যে ফ্যাটের সরলতম অংশ বা সব থেকে ছোট অংশ হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড যেমন করে প্রোটিনের ক্ষেত্রে দেখেছিলাম অ্যামিনো অ্যাসিড, তো সেরকম করে ফ্যাটি অ্যাসিড হচ্ছে ফ্যাটের সরলতম বা সব থেকে ছোট অংশ। যে সমস্ত ফ্যাট শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি তাকে সরল ফ্যাট বলা হবে। যেমন মোম, তেল, এইগুলো হচ্ছে সরল। ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যদি কোনো অ্যালকোহল মিশে থাকে তাহলে তাকে বলা হবে যৌগিক ফ্যাট। ঠিক আছে। আর ফ্যাট যদি ভেঙে গিয়ে অন্য কিছু তৈরি করে তাকে ডিরাইভ বা আহৃত বলা হবে। এগুলোর উদাহরণ বা বেশি কিছু জেনে লাভ নেই, কিছু ফ্যাটের জেনারেল উদাহরণ জেনে রাখো যেগুলো পরীক্ষায় আসে। কোলেস্টেরল, কোলেস্টেরল, স্টেরল যেখানেই থাকবে সেটা একটা ফ্যাট, স্টেরল একটা ফ্যাটের নাম, কোলেস্টেরল। ফসফোলিপিড, লিপিড শব্দ আছেই এর পিছনে, ফসফোলিপিড। ওকে। তারপরে হচ্ছে মোম, মোম একটা ফ্যাটের উদাহরণ, আমরা যে মোম ইউজ করি। তো এই হচ্ছে ফ্যাট। এরপরে হচ্ছে সোজা চলে যাব ভিটামিনে, এবং এটাই লাস্ট ভিটামিন। খুব ইম্পর্টেন্ট জিনিস ভিটামিন, যার থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আছে। ভিটামিন, এর থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আমরা দেখতে পাই। কোন ভিটামিনের অভাবে কি হয়, কাকে কোন ভিটামিনের কি নাম, সেইগুলো। তো ভিটামিন সম্পর্কে আমাদের কিছু কিছু তথ্য জানতে হবে, যেমন কে এটা আবিষ্কার করেন। আবিষ্কার কে করেন ভিটামিন? আবিষ্কার করেন লুনিন। লুনিন, আবিষ্কারকের নাম লুনিন। ভিটামিনকে দুভাগে ভাগ করা যায়। ভিটামিনকে, আচ্ছা আবিষ্কারকের নামটা মুছে দিচ্ছি। ভিটামিনকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জলে দ্রবণীয়, আচ্ছা ফার্স্টে ফ্যাটে দ্রবণীয়, ফ্যাটে দ্রবণীয়। তাহলে ফ্যাটের একটা কাজই হচ্ছে ভিটামিনকে দ্রবীভূত করে রাখা। ফ্যাটের যদি কাজ বলতে বলা হয় তাহলে একটা প্রধান কাজ হচ্ছে ফ্যাট হচ্ছে ভিটামিনকে দ্রবীভূত করে রাখে। আবার কিছু ভিটামিন আছে যারা জলে দ্রবীভূত থাকে। ঠিক আছে, আমাদের শরীরে যে জল থাকে তার মধ্যে দ্রবীভূত থাকে। ফ্যাটে দ্রবীভূতগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এ, ডি, ই, কে এই চারটে ভিটামিন ফ্যাটে দ্রবণীয়। আবার কিছু রয়েছে যারা জলে দ্রবণীয়, সেটা হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ ভিটামিন বি এর যে কটা ভাগ রয়েছে সব কটা, এবং ভিটামিন সি, এই দুটো হচ্ছে জলে দ্রবণীয়।
এবার প্রত্যেকটা ভিটামিনের নাম ফার্স্টে এডিকে, তারপর লাস্টে সি আর বি, এই দুটোকে একটা টেবিলের মাধ্যমে এখানে দেখাবো। ফার্স্ট হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ, আশা করছি এটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে ভিটামিন এ। আচ্ছা, একটা টেবিল ফর্ম করে নিচ্ছি। এখানে থাকবে ফার্স্ট হচ্ছে ভিটামিনের নাম, সেকেন্ড হচ্ছে তার রাসায়নিক নাম, তারপর হচ্ছে এর অভাবজনিত রোগ। অভাবজনিত রোগ অর্থাৎ কি কি রোগ এর অভাবে হয়। ফার্স্ট ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন হচ্ছে এ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। রেটিনল এর অভাবে কি হয়? রেটিনলের অভাবে হবে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস বা রাত কানা রোগ। রাত কানা। আর একটা হয় হচ্ছে ড্রাই আই। ড্রাই আই একটা রোগের নাম, ড্রাই আই। ঠিক আছে, এই ড্রাই আই এরই আর এক নাম হচ্ছে হাইপার কেরাটোসিস। এবং এটা এইভাবেই নামে আসবে, হাইপার কেরাটোসিস বা ড্রাই আই। শুকনো চোখ বলে এরকম কিছু আসবে না, ড্রাই আই। ওকে, এরপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি, ডি এর রাসায়নিক নাম হচ্ছে কলিকেসিফেরল। কলিকেসিফেরল। এর অভাবে কি হবে? এর অভাবে হবে রিকেট। ভিটামিন ডি এর অভাবে হবে রিকেট এবং সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে অস্টিওমেলাসিয়া। অস্টিওমেলাসিয়া, এগুলো এক একটা রোগের নাম, কি হয় জেনে লাভ নেই। ঠিক আছে, মেন ডাইরেক্ট এখান থেকে সব মুখস্থ করতে হবে, পুরো এখান থেকে প্রশ্ন আসে। ইম্পর্টেন্ট কথা এটার সম্পর্কে, ভিটামিন ডি সম্পর্কে, সূর্যালোক থেকে এটা পাওয়া যায়। সূর্যালোক, সূর্যের যে আলো তার থেকে ভিটামিন ডি পাওয়া যায়। তাই জন্য ভিটামিন ডি কে সানশাইন ভিটামিনও বলা হয়, সূর্যালোক থেকে যেহেতু পাওয়া যায়। ভিটামিন ডি যদি শরীরে না থাকে তাহলে শিওর যে শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেবে। আর ক্যালসিয়ামের অভাবই হচ্ছে রিকেট। রিকেটে শরীর বেঁকে যায়, তো সেটা ক্যালসিয়ামের অভাবে হয়। তো যদি ভিটামিন ডি আমাদের শরীরে না থাকে, একদম শিওর যে সেখানে সেই শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই, ভিটামিন ইর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এটা আমি বাংলায় লিখছি, হয়তো পরীক্ষায় ইংলিশেও দিতে পারে, TOCOFEROL এরকম ভাবেও দিতে পারে। টোকোফেরল হচ্ছে রাসায়নিক নাম। এই ভিটামিনের অভাবে যেগুলো হবে সেটা হচ্ছে, অভাবে যে রোগগুলো হবে অ্যাকচুয়ালি এর অভাবে সমস্ত স্কিন জাতীয় রোগ হয়, মানে চুল সাদা হয়ে যাবে, চুল সাদা। তারপর হচ্ছে স্কিন হচ্ছে খসখসে হয়ে যাবে, ত্বক খসখসে হয়ে যাবে। ঠিক আছে, থার্ড, এর অভাবে একটা অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, যার নাম হিমোলাইটিক অ্যানিমিয়া।
হিমোলাইটিক, এটা LY হবে, হিমোলাইটিক অ্যানিমিয়া। এবং এই হিমোলাইটিক অ্যানিমিয়া শুধুমাত্র শিশুদের হয়, শিশুদের শরীরে দেখা যায়। এর হবে স্টেরিলিটি বলে একটি রোগ হয়, স্টেরিলিটি। এবং স্টেরিলিটি শুধুমাত্র পুরুষদের শরীরে হবে, স্টেরিলিটি শুধুমাত্র পুরুষদের শরীরে হয়। এরপরে ভিটামিন হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোনিস। ফাইলোকুইনোনিস, রাসায়নিক নাম ফাইলোকুইনোনিস। এর অভাবে ব্লিডিং হবে। ব্লিডিং মানে রক্তপাত হয়, প্রচন্ড রক্তপাত হয়, এটার জন্য ব্লিডিং। রক্তের চ্যাপ্টারে পড়ব যে রক্ত বন্ধ করতে, রক্ত তঞ্চন করতে ভিটামিন কে এর প্রয়োজন হয়। আর যদি সেটা না হয় তাহলে কোথাও কেটে গেলে সেখান দিয়ে রক্ত পড়তেই থাকবে, বন্ধ হবে না। তো রক্ত তঞ্চনে এটা সাহায্য করে, তাই জন্য এখানে লেখা হচ্ছে ব্লিডিং ডিজিজ হয়। ঠিক আছে, ব্লাড ক্লটিং বলে এখানে লিখছি, অর্থাৎ রক্ত তঞ্চনে ভিটামিন কে প্রয়োজন হয়। এবার চলে যাব হচ্ছে বি আর সি তে। ফার্স্ট হচ্ছে B1, ভিটামিন B1। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থায়ামিন। ভিটামিন B1 থায়ামিন। এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে বেরিবেরি। পরীক্ষায় খুব কমন কোশ্চেন এটা, বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি হবে। ভিটামিন B2 পরবর্তী, ভিটামিন B2। B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লেভিন। রাইবোফ্লোভিন। এর অভাবে যে রোগটা হয় তার নাম ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস। এবার হচ্ছে B3। B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এর অভাবে হয় পেলেগ্রা। এগুলো খুব কমন কোশ্চেন, পেলেগ্রা। এরপর হচ্ছে ভিটামিন B5। এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্থোথেনিক অ্যাসিড। প্যান্থোথেনিক অ্যাসিড। এর অভাবে যে রোগ হয় তার নাম অ্যানিমিয়া বা রক্তাল্পতা। অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এই অ্যানিমিয়া আর এদিকে যে এই যেখানে যে অ্যানিমিয়াটা বলেছি সেটা সম্পূর্ণ আলাদা, ওটা শিশুদের শুধু হয়, এটা সবার ক্ষেত্রে হতে পারে অ্যানিমিয়া। ঠিক আছে, B5। এরপর হচ্ছে B7। B7 এর নাম হচ্ছে, রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। বায়োটিন। এর অভাবেও ডার্মাটাইটিস হয়। ডার্মাটাইটিস। আর চুল পড়া, এর অভাবে চুল পড়ে যায়, চুল পড়া। ওকে, এরপর হচ্ছে B7 হলো B9। B9 রাসায়নিক নাম ফলিক অ্যাসিড।
ফলিক অ্যাসিড B9, এর অভাবেও অ্যানিমিয়া হয়। B12 এরপরে আশা করছি দেখা যাচ্ছে B12, এর রাসায়নিক নাম কোবালামাইন। এর অভাবেও অ্যানিমিয়া হয়। B12 হলো, লাস্ট হচ্ছে সি, একটু তুলে দিয়েছি বোর্ডটা। লাস্ট হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, ওকে, অ্যাসকর্বিক অ্যাসিড। যে কোনো টক যে ফলগুলো রয়েছে, টক জাতীয় যে ফল, তার মধ্যে ভিটামিন সি থাকবে। এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে স্কারভি। অর্থাৎ মাড়িতে রক্তপাত যেটা হয়, মাড়ি ক্ষয়, রক্তপাত, সেটা নাম হচ্ছে স্কারভি। তো এর অভাবে হয় ভিটামিন সি এর অভাবে। সো পুরো চ্যাপ্টার কমপ্লিট। এরপরে নতুন চ্যাপ্টার শুরু করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।